Okay, so if we want to talk about the LC means the letter of credit. So Yes, what is yes, the I uses know. of LC? LC use basically in export and import. এই ক্ষেত্রে এটি ইউজ হয় এবং এটি আমাদের ফর এক্সাম্পল আমাদের দেশের যারা ইম্পোর্টার আছেন তারা যখন বিদেশে থেকে ইম্পোর্ট করেন, মনে করেন চায়না থেকে ইম্পোর্ট করবে, তো চায়নার কোনো একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলো যে ওখান থেকে ইম্পোর্ট করবে, কিন্তু চাইনিজ এই কোম্পানি তো আর আমাদের দেশের লোকাল ইম্পোর্টারকে চিনে না, তো তাকে ট্রাস্ট করবে জি কিভাবে স্যার। এই গুডসগুলি যে পাঠাবে তাকে যে শিপমেন্ট করে দিবে। তো এই জন্য তারা একটি গ্যারান্টি চায়, যে থার্ড পার্টি গ্যারান্টি। তো সেক্ষেত্রে ট্রাস্ট করার মতো এখানে রয়েছে ব্যাংক। তো তখন এই বাংলাদেশের ইম্পোর্টার সে কি করবে, তার যে ব্যাংক আছে সেখানে গিয়ে সে বলবে যে আমাকে একটা গ্যারান্টি দেন, আর এই গ্যারান্টিটাই হলো মূলত লেটার অফ ক্রেডিট, এলসি। তো এই গ্যারান্টি ওই যেই কোম্পানি থেকে আমরা প্রোডাক্ট কিনবো সেই কোম্পানির ওই দেশে একটি ব্যাংক রয়েছে যাদের সাথে সে ডিল করে। তো আমাদের দেশের এই ইম্পোর্টার তার ব্যাংক ওইটার সাথে থেকে, স্যার ওটা ট্রানজাকশন হবে স্যার। হ্যাঁ আমাদের দেশের এই ইম্পোর্টার তার যে ব্যাংকের সাথে ট্রানজেকশন করে, এই ব্যাংক ওই করেসপন্ডিং ওই ব্যাংকের সাথে কি করবে, যোগাযোগ করবে এবং এই এলসিটা পাঠিয়ে দিবে। তখন আপনি যেই সাপ্লায়ারের কাছ থেকে ইম্পোর্ট করবেন তার ব্যাংক তাকে বলবে যে আপনার নামে একটা এলসি এসছে। তখন সে কনফার্ম হবে যে হ্যাঁ একটা গ্যারান্টি পাওয়া গেছে, তাহলে গুডস গুলি পাঠানো যায়। তখন কি করবে, তখন আপনার সাথে যেমনি কন্ট্যাক্ট তেমনি গুডস গুলি সে শিপমেন্ট দিয়ে দিবে। তো এই গুডসের শিপমেন্ট যখন আমাদের দেশে চলে আসলো, তখন যতদিন পরে আপনার পেমেন্ট করার কথা ততদিন পরে আপনি গুডসগুলি পাওয়ার পরে পেমেন্ট করে দিবেন আপনার ব্যাংককে। আপনার ব্যাংক আবার এই ওই চায়নার ওই ব্যাংককে সে এই পেমেন্টটা শিফট করে দিবে এবং ওই যে সাপ্লায়ার তার অ্যাকাউন্টে ওই টাকা জমা হয়ে যাবে। তো এই যে প্রথমে যে গ্যারান্টিটা দিল আপনার ব্যাংক, তো এই গ্যারান্টিটাই হলো মূলত এলসি। এটা কিন্তু তো স্যার এখানে এটা ক্যারি করতেছে স্যার পুরাটা স্যার ব্যাংকের উপরে স্যার। না পুরোটা ক্যারি করবে না, থার্ড এখানে পার্টি। আপনি মনে করেন আপনার আপনার যে ব্যাংকের সাথে আপনি ডিল করবেন সেই ব্যাংকে গিয়ে যখন বলবেন যে আমি 10 লাখ টাকার একটা এলসি ওপেন করব, এটা ব্যাংকের একটা মার্জিন থাকে যে কত পার্সেন্ট আপনাকে পেমেন্ট করতে হবে আর কত পার্সেন্ট ব্যাংক দিবে। তো মনে করেন অ্যাভারেজ হলো 40%। তার মানে আপনি দিবেন কত, 10 লাখ টাকার মধ্যে কত দিবেন, 4 লাখ। আর 4 লাখ হলো মার্জিন, মানে 40%। আর ব্যাংক আপনাকে লোন হিসেবে দিবে 6 লাখ। এই 10 লাখ টাকা ওই সময় মতো ব্যাংক কি করবে, আপনার ওই সাপ্লায়ারকে, চায়নার সাপ্লায়ারকে পেমেন্ট করে দিবে। পেমেন্ট করে দিবে। এবং আপনাকে তো ওই 6 লাখ টাকা ব্যাংক লোন হিসেবে দিল, এই জন্য আপনার কাছ থেকে তো ইন্টারেস্ট সহ সে আরো কিছু বেশি নিবে। এখন আপনি যদি কোনো কারণে পেমেন্ট ফেল করেন, কিন্তু ওই পার্টিকে তো পেমেন্ট করে দিতেই হবে ব্যাংককে, যেহেতু ব্যাংক গ্যারান্টি দিয়েছে, ব্যাংক ওই পার্টিকে পেমেন্ট করে দিবে। আপনি যদি ফেল করেন আপনার সাথে এটা ব্যাংক বুঝবে, ব্যাংক হয়তো আপনার কাছ থেকে আদায় করার যে সিস্টেম আছে তেমনি ভাবে আদায় করে নিবে, কিন্তু চায়নার ওই পার্টিকে টাইমলি ব্যাংক পেমেন্ট করে দিবে। পেমেন্ট করে দিবে। ইউ গট দি পয়েন্ট। জি স্যার, ইনশাল্লাহ বুঝছি। এটাই হলো এলসি। যাই হোক, আমরা এগুলি অন্যান্য কোর্সে যারা ফাইন্যান্সে মেজর করবেন আরো ডিটেলস জানবেন। আমরা সংক্ষেপে বললাম যে এলসির মিনিংটা কি। তো আমরা লাস্ট ক্লাসে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আলাপ করেছিলাম, তাই না? মনে আছে? ওয়ার্কিং ক্যাপিটাল। ক্যাপিটাল সাইকেল পড়ছিলাম যে স্যার। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল দিয়ে শেষ করেছিলাম। জি স্যার। তো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের মধ্যে 3টি পার্ট রয়েছে, কি কি বলেছিলাম এগুলি? হুম, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের আমরা বলেছিলাম there are 3 পার্ট, আইসিপি, 3টে পার্ট। এই 3টে পার্টের মিনিং কি সেটা একটু দেখবো আমরা। ফার্স্ট অফ অল আইসিপি,
ICP means inventory conversion period. That means after purchasing raw materials, we go for production, and after completing different stages of production, it become a finished goods. And finished goods, you know, it is ready for sale. So those goods are called finished goods. So from purchasing raw materials to finished goods, this how long it require to complete the production process. This is the inventory conversion period. তাহলে ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড বলতে আমরা কি বুঝবো, যে র মেটেরিয়ালস পারচেজ করার পর থেকে প্রোডাকশন করে এটি সেল করার জন্য রেডি হবে, এই যে ফিনিশড হলো, এর জন্য কত সময় লাগলো, এটি হলো আইসিপি। তাহলে যখন এটি রেডি ফর সেল হলো, দেন উই গো ফর সেলিং। এন্ড ইন বিজনেস ওয়ার্ল্ড মোস্ট অফ দ্য সেলস আর অন ক্রেডিট। তার মানে আমরা এটি যখন সেল করবো, এটি বাকিতে সেল হবে। বাকিতে সেল হলেই একটি সময় লাগবে টু কালেক্ট দ্য ক্যাশ। So that is called DSO, days sales outstanding. After selling on credit, how long it require to collect the cash from the debtors? যারা ডেটর্স রয়েছে তাদের কাছ থেকে ক্যাশ কালেক্ট করতে কত সময় দরকার, সেটি হলো ডেজ সেলস আউটস্ট্যান্ডিং, ডিএসও। তো ক্যাশ আমরা পেয়ে গেলাম, এবং আবার যখন আমরা প্রোডাকশনে যাব, তখন আরেকটি সাইকেল শুরু হবে। কিন্তু এখানে আমরা যে র মেটেরিয়ালস কিনেছিলাম, সেটিও কিন্তু বাকিতে কিনেছিলাম। তো সেই পেমেন্টটিও তো আমাদের একটি সময় পরে করতে হবে। সেই ডিলে পেমেন্টটাই হলো ডিপিও, ডেইজ পারচেজ আউটস্ট্যান্ডিং। তার মানে এখানে আমাদের ডিলে পেমেন্ট, ডেফারাল পেমেন্টও বলে এটাকে। সো ক্রেডিটর্স ডেফারাল পিরিয়ডও বলে। তো ডিপিও মূলত আমরা যখন বাকিতে কিনলাম এবং কতদিন পরে গিয়ে পেমেন্টটা করলাম, এই টাইমটাকে বলা হয় ডিপিও। সো হাউ লং ইট রিকোয়ার্ড টু, হাউ লং দ্য সাপ্লায়ার্স অ্যালাউ আস টু মেক দ্য পেমেন্ট, এটি হলো ডিপিও। কত সময় আমাদেরকে অ্যালাউ করলো, আমরা সময় দিল, আমরা পেমেন্ট করতে পারবো। তো এই যে তিনটা পার্ট, এই তিনটা পার্ট আমরা জানলাম। এখন এই তিনটা পার্টের মাধ্যমে আমরা কি করতে পারি, ক্যাশ কনভার্সন সাইকেল বের করতে পারি। যেমনি আইসিপি এই টাইমের সাথে যদি আমরা ডিএসও অ্যাড করি, এই দুইটা অ্যাড করলে আমরা পেয়ে যাব টোটাল সাইকেলটা, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তার মানে এই ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল থেকে যখন আমরা ডিপিও বাদ দিব, মানে আইসিপি প্লাস ডিএসও মাইনাস করব ডিপিও, তখন পেয়ে যাব আমরা সিসিসি, এমনকি ক্যাশ কনভার্সন সাইকেল। আইসিপি এবং ডিএসও এই দুইটা অ্যাড করলে আমরা পাচ্ছি ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। আইসিপি বলতে র মেটেরিয়ালস কিনলাম, তখন থেকে প্রোডাকশন, এবং প্রোডাকশনের পরে কমপ্লিট হলো, সেল করলাম, সেল করার পরে একটি সময় লাগলো আমাদের এই ক্যাশ কালেক্ট করার জন্য। এই টোটাল টাইমটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, মানে পারচেজ থেকে শুরু করে সেল এবং ক্যাশ কালেকশন। এখানে কত সময় লাগলো, এটি হলো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তো ক্যাশ কালেকশন হয়ে গেল মানে সাইকেল কমপ্লিট, তখন আবার নতুন করে আবার প্রোডাকশনে যাব। কিন্তু আমরা তো আবার বাকিতে কিনেছিলাম, সেই টাইমটা বাদ দিলে আমরা পাবো ক্যাশ কনভার্সন সাইকেল। তো আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, আইসিপি মানে র মেটেরিয়ালস কেনার পরে এটি প্রোডাকশন কমপ্লিট হতে আমাদের সময় লাগলো কত, ধরলাম 35 ডেজ। আর ডিএসও আমরা বাকিতে সেল করলাম, সেল করার পরে ক্যাশ কালেক্ট করতে আমাদের সময় লাগলো 2 সপ্তাহ, মানে 14 ডেজ। আর আমরা যে বাকিতে কিনেছিলাম, আমাদেরকে ওই সাপ্লায়াররা আমাদেরকে টাইম দিল যে 12 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে কেনার পরে। তাহলে এই হলো টোটাল ডেজ। এখন যদি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বের করি, তাহলে কি করব, তাহলে আমরা যেটি করব, আইসিপি হলো 35 ডেজ, তাহলে 35 এর সাথে কি করলাম, ডিএসও করলাম 14, তাহলে কত হলো, 50 49 ডেজ।
49 ডেজ হলো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। এখন আমরা যে বাকিতে কিনেছিলাম সেই পেমেন্টটা তো আবার ওই 12 দিন পরে করতে হবে। সেটি যখন করে দিলাম ওই টাইমটা বাদ দিলে তাহলে কতদিন থাকে? কতদিন থাকে? 37। 37 37 37 ডেজ। তাহলে 37 ডেজটা কি? ক্যাশ কনভার্সন সাইকেল। তার মানে আমরা বুঝলাম 37 ডেজ পর পর আমাদের ক্যাশ সাইকেল করে, মানে কি আমাদের হাতে ক্যাশ আসে, আবার আমরা প্রোডাকশন করি, আবার পেমেন্ট করি, আবার 37 ডেজ পরে এই সাইকেলটা কমপ্লিট হয়। ক্যাশ কনভার্সন সাইকেল, যতদিন পর পর আমাদের হাতে ক্যাশ আসে, আবার ক্যাশ যায়, আবার ক্যাশ আসে, এই সাইকেলটা 37 ডেজ। এখন বলেন যদি সাইকেল আমাদের 37 ডেজ হয়, এক বছরে আমরা কয়টা সাইকেল কমপ্লিট করতে পারি বলেন তো? বলেন। আবার একটু হাউ মেনি বলবেন? সাইকেল ইন এ ইয়ার? এক বছরে কয়টি সাইকেল বলতে পারবেন? হুম, দুইটা না, কয়টি সাইকেল হয়? এক বছরে স্যার এখানে 7টা। তার মানে 360 হলো এক বছর, আর 37 দিয়ে ডিভাইড করলে হয় কত? 9.73। 9.73। তার মানে কয়টা সাইকেল হয়? 10টা অ্যাপ্রক্সিমেটলি। এক বছরে 10টা সাইকেল। তার মানে 10 বার আমাদের হাতে ক্যাশ আসে, 10 বার আমাদের হাত থেকে আবার ক্যাশ ইনফ্লো হয়, চলে যায়। আউটফ্লো হয়। কথা বুঝছেন? এখন বলেন তো সাইকেল যত বেশি হবে তত ভালো না কম হবে তত ভালো? হুম, কম হলে ভালো না বেশি হলে ভালো? শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছি স্যার। কম কম হলে ভালো না স্যার? কম সাইকেল হলে তো কম ভালো। হলে ভালো না বেশি হলে ভালো? বেশি হলে তো ভালো স্যার। বেশি হলে ভালো। বেচাকেনা বেশি, প্রোডাকশন বেশি আসবে, আবার এক্স্যাক্টলি। বেশি আসবে। তার মানে আমরা যদি ধরি যে একবার সাইকেলে আমাদের 1,00,000 টাকা প্রফিট হয়, তাহলে একটা সাইকেল কমপ্লিট করলেই তো 1,00,000 টাকা প্রফিট। এখানে 10টা সাইকেলে 10 লাখ টাকা প্রফিট এক বছরে। আর যদি একটা সাইকেল আমরা বেশি করতে পারি 11টা, তাহলে তো আরো 1,00,000 টাকা বেশি প্রফিট হয়। তাহলে সাইকেল বেশি হওয়া ভালো না? জি স্যার। এখন প্রশ্ন হলো সাইকেল বেশি হওয়ার বা বেশি করার উপায় কি? হুম, বলেন তো, আইডিয়া করেন। বেশি করার উপায় কি? বেশি করার উপায় হলো সাইকেলের এই যে 37 ডেজ, এই টাইমটা কমাতে হবে। টাইমটা কমালে সাইকেলের সংখ্যা বেড়ে যাবে, জি তাই না? জি স্যার। আচ্ছা, তো আমরা ধরলাম কি করলাম যে 37 ডেজ, এখন একটা সাইকেলের দরকার হয় 37 রিডিউস টু 30 ডেজ। একটা সাইকেল আমরা 37 ডেজ রিডিউস করে আমরা কি করলাম 30তে আসলাম। তো 30তে আসলে আমাদের সাইকেল সংখ্যা কত হবে? সাইকেল সংখ্যা কত হবে বলেন? 360। 12টা হবে না? জি স্যার, 12টা স্যার। 30 দিনে সাইকেল হলে এক এক বছরে সাইকেল কয়টা হয়? 12টা স্যার। 12টা হবে। তো আগে ছিল কয়টা সাইকেল? 10টা স্যার। 10টা। এখন হলো এক একটা সাইকেলে 1,00,000 টাকা প্রফিট ধরে নিছিলাম। তাহলে এখন 12টা সাইকেলে প্রফিট কত? 12 লাখ। 12 লাখ। তাহলে লাভ হলো না লোকসান হলো? লাখ স্যার। আচ্ছা, এখন এখানে তো আমরা কি করলাম 37 কে 30 তো ধরে নিলাম, কিন্তু এই 7 দিন কমানোর উপায় কি? এটা হলো বিষয়। কিভাবে কমাবো? কমানোর জায়গা হলো এই তিনটা। কোথায় কোথায়? এগুলা থেকে স্যার মাইনাস আইসিপি, করবে স্যার? ডিএসএ, ডিপিও। মানে আইসিপি টাইম কি? র মেটেরিয়ালস কেনা থেকে প্রোডাকশন। এই কাজটা কে করে? এই কাজটা কে কে করে?
লেবাররা করে না প্রোডাকশন। জি স্যার, প্রোডাকশনের সাথে যারা তা জড়িত। মানে এই 35 ডেজ আছে, এখান থেকে 5 দিন মনে করেন কমাবো আমরা। কিভাবে কমাবো? লেবারদেরকে মানে তাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে, তাদেরকে প্রেসার দিয়ে হোক, তাদের আচ্ছা আচ্ছা। কাজের গতি বাড়াতে হবে, যে করে হোক। এখান থেকে আমরা কি করলাম, 30 ডেজ করলাম। তাহলে কয়দিন কমে গেল? 5 দিন। আরো 2 দিন লাগবে তো। আর 2 দিন কমানোর উপায় কি? এইখানে ডিএসএস এ কালেকশনটাকে একটু তাড়াতাড়ি করতে হবে, তো ধরলাম এখানে 1 দিন কমালাম, 13 দিন। আর এইখানে তো পেমেন্ট, ওদেরকে 1 দিন ডিলে করলাম। তার মানে এখানে টোটাল কি হলো? 3 দিন 5 আর 2 7 দিন কমে গেল। তাহলে 7 দিন হলো। জি স্যার। তো এই কারণে আমরা দেখি বিভিন্ন ফার্ম যে বিভিন্ন ভাবে ওয়ার্কারদেরকে প্রেসার দেয়, এটা করে ফেলতে হবে এত সময়ের মধ্যে, এত দিনের মধ্যে। এগুলি কেন করে? কারণ কারণ উপরে হেড অফিস বসে বসে তো এগুলি চিন্তা করে, সাইকেল কয়টা, কত টাকা প্রফিট, এগুলি তাদের মাথায় থাকে। এগুলি প্রোডাকশন ম্যানেজারকে বলে দেয় যে এত দিনের মধ্যে কমপ্লিট করো, আর প্রোডাকশন ম্যানেজার সুপারভাইজারকে দিয়ে ফিল্ড লেভেলে ওয়ার্কাররা দেখে, তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। কথা বুঝছেন? হুম। জি স্যার। তাহলে দিস ইজ দ্য কনসেপ্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল জি সাইকেল। স্যার। এবং এই সাইকেলের টাইম বাড়ানো কমানোর মাধ্যমে আমরা কি করতে পারি? প্রফিট আর্ন করতে পারি। বাড়াতে কমাতে পারি। কোনো একটা কোম্পানি যদি বছরে একটা সাইকেল কমপ্লিট করে, তাহলে তো তার প্রফিট হবে কি একবার, তাই না? যেমনি আমরা ধরি যে যেসব ল্যান্ডে ধান চাষ হয়, ওখানে কি হয়? বছরে একবার করলে একবারই একবার হয়। খাওয়া কোনো কোনো ল্যান্ডে 2 বার হয়, তার মানে কি 2 বার চাষ হয়। তার মানে 2 বার 3 বার যত বেশি চাষ করতে পারবেন অতই তো লাভ। তো তেমনি হবে এখানেও আমরা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের ক্ষেত্রেও একই বিষয়। সাইকেল যত বাড়বে, কিন্তু এখন বাড়াতে বাড়াতে আমরা যতটুকু সম্ভব, এটা তো 12টা সাইকেলকে তো আর 20টা সাইকেল করা যাবে না। যাবে কি? না স্যার। এটা সম্ভব না। হয়তো 1টা 2টা সাইকেল বাড়ানো যেতে পারে এভাবে, যে প্রোডাকশনের টাইম, এই টাইমগুলি কমিয়ে প্রোডাকশনের ক্ষেত্রে কি করতে হবে? টাইম কমাতে হবে, কালেকশনের ক্ষেত্রে টাইম কমাতে হবে, আর পেমেন্টের ক্ষেত্রে টাইম বাড়াতে হবে। সেক্ষেত্রেই আমাদের সাইকেলের টাইম কমবে। কথা বুঝছেন? জি স্যার। তাহলে নিউ সাইকেল কি হবে? যেটা এক্সাম্পল দিলাম, নিউ সাইকেল হবে 30 প্লাস 13 13 মাইনাস 13 ইকুয়াল টু কত? 30। হিসাব মিলল? বুঝছেন? স্যার। বুঝেন নাই? স্যার এই -13 হলো কেন স্যার? এই যে আপনার এই ফর্মুলা কি, আইসিপি প্লাস ডিএসও মাইনাস ডিপিও, ডিপিও মাইনাস না? জি স্যার। তো এখানে -13 ডিপিও, এটা ডিপিও। এখানে স্যার এই যে উপরে এক যোগ না হয়ে এই একটা কমবে না স্যার? এটা এই যে ডিপিওতে। জি স্যার। 12 দিন পরে আগে পেমেন্ট করতাম, এখন তাদেরকে রিকোয়েস্ট করে 1 দিন বাড়িয়ে দিলাম, 13 দিন পরে পেমেন্ট এটা করবে। হলো পরে করব। হুম। আচ্ছা ঠিক আছে স্যার। জি ডিলে পেমেন্ট 1 দিন বাড়িয়ে নিলাম। জি জি 13 হবে এখানে। হুম। আর ওইটা হলো আমরা কালেক্ট করব, আগে 14 দিনে কালেক্ট করতাম, এখন আর একটু তাড়াতাড়ি কালেক্ট করবো, 13 জি দিন। জি স্যার। তো দিস ইজ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল 30 days। সাইকেল। তাহলে আমরা এই চ্যাপ্টারে এই কি কি জানলাম? একটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কি বোঝায়, তারপরে কিছু টার্মিনোলজি শিখেছিলাম, এবং ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, এবং কিছু ক্যালকুলেশনের মাধ্যমে বিষয়টি আমরা ক্লিয়ার হলাম। এখন না বুঝলে বলেন, প্রশ্ন থাকলেও বলেন। বুঝছেন কি? ডিপিও
সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। তাহলে স্যার আমাদের এই এই, হ্যাঁ লাস্টের দিক দিয়ে স্যার একটু স্যার এই যে বুঝিয়ে দিলে ভালো হতো। লাস্টের কোনটা? এই যে হাউ মেনি সাইকেলস ইন এ ইয়ার, এই যে 360 বাই, মানে এই অ্যাপ্রক্সটা আর কি আপনার ওই যে মাইনাস করছেন না স্যার এখান থেকে? হাউ মেনি সাইকেল, এক বছরে কয়টা সাইকেল হবে সেটা আপনি বের করবেন। হ্যাঁ স্যার। 37 ডেজ সে যদি একটা সাইকেল হয়, 37 ডেজ পর পর এক একটা সাইকেল হবে, তাহলে এক বছরে কয়টা হয়? স্যার 60টা ভাগ দিলে হবে। তো এক বছরে না 360 এটা, ডেজ। এটা তো ক্যালকুলেশন করলে স্যার 9.73 বের হয়, মানে ওই উপরে যে স্যার এই যে 49 পয়েন্ট মাইনাস 12 হুম ইয়া 37 ডেজ সিসিসি, হুম। এটা স্যার এটা, এটা কি স্যার ওই যে আপনার উপরের যেটা আর কি মাইনাস করা ইয়া প্লাস করা হয়েছে ওইটা থেকে হ্যাঁ বের হ্যাঁ, হয়েছে? এই যে 49, এখানে 49। ওয়ার্কিং ক্যাপিটাল ফিগার থাকে। হ্যাঁ, তো 49 না লিখে আপনি এভাবেও লিখতে পারেন, 35 প্লাস 14 এভাবেও লিখতে পারেন, একই কথা। এবার বুঝছেন? জি স্যার এগুলো কি ম্যাথমেটিক্স হিসেবে থাকবে না এক্সাম্পল কি সাইকেলটা এরকম মানে হতে পারে এরকম? এটা তো আপনি ম্যাথ বলেন আর নাই বলেন, এটা বুঝলে তো আপনি কোনটার সাথে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে এটা তো বোঝার বিষয়। না এটা আর কি একটা সাইকেল আর কি ডিটেলস একটু বুঝাই দিলেন আর কি, জি, মানে এমনি এটা তো কোনো ম্যাথ না, মানে আমি ভাবলাম আর কি এরকম কোনো ম্যাথ আছে কিনা। এটা আমরা ক্লাস টেস্ট নিলে হয়তো যদি দেই তখন করবেন এই আর কি। স্যার ওই জায়গা ভাইভাতে থেকে তো একটু আর আরেকটু ভাইভাতে তো বোঝাই আর দিলে স্যার ম্যাথ ভালো করি হতো। না আমরা, না ভাইভাতে তো আর ম্যাথ জিজ্ঞেস করি না নরমালি। হয়তো আপনাকে এগুলো সব জিজ্ঞেস করলাম আইসিপি, আইসিপি মিনিমাম 30 ডেজ আর ডিএসও 13 ডেজ, তাহলে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল কত হয়, এটা তো মুখে মুখে করা যায়, ওভাবেই জিজ্ঞেস করা হবে। আইসিপি স্যার 10 দিন আর ডিএসও 5 দিন, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল কতদিন হয়? এখন আপনি বুঝলি, জানলেই তো ওই দুইটা অ্যাড করে বলবেন, না জানলে তো আর অ্যাড করতে পারবেন না, স্যার বুঝছেন? এই যে মোটরসাইকেল ব্রিংস মোর প্রফিট টু দ্য ফার্ম, এরপর থেকে স্যার একটু বুঝিয়ে দিলে স্যার, একটু রিপিট করলে স্যার ভালো হয়। বুঝিনি স্যার। মোর সাইকেল, সাইকেল জি সংখ্যা যত বেশি হচ্ছে তত বেশি প্রফিট। কেন? বিকজ এক একটা সাইকেল কমপ্লিট হওয়ার সাথে তো প্রফিট জড়িত। জি তার মানে একটা সাইকেলে আমরা ধরলাম কত, 1 লাখ টাকা প্রফিট। তাহলে আপনার 10টা সাইকেল ছিল আগে, 10টা সাইকেলে আপনার 10 লাখ টাকা প্রফিট। আর সাইকেল যখন বেড়ে 12টা হলো, তাহলে বছরে 12 লাখ টাকা প্রফিট। okay. ওকে। এবার স্যার, এই যে 37 রেডিউস টু 30 ডেজ, এটা হুম, কি স্যার মানে কমাই ধরছেন? জি জি, কমানো হয়েছে, কমানো হয়েছে, সাইকেল বাড়ানোর জন্য কমানো হয়েছে। এবং সেটি আবার পরে আমরা বলেছি যে এই 7 ডেজ যে আমরা কমালাম, এই ডিসিশন যে নিলাম, এটা স্যার কমাবো রেডিউসটা কোথায়? তো স্যার ওই যে ইয়া থেকে আইসিটি থেকে হয়েছে না? এটা কমাবো কোথায়? এই যে বললাম কমানোর জায়গা আইসিটি হলো থেকে তিনটি, তিনটি জায়গা আছে, এই জন্য এখানে আমরা কমালাম কতদিন? 5 দিন। 5 দিন, 5 দিন। এখানে কমালাম কতদিন? 1 দিন। 2 দিন। একদিন। এইখানে একদিন বাড়ালাম 1 দিন। একদিন। বাড়ালাম একদিন। তাহলে টোটাল 7 দিন হয়ে গেল, বুঝছেন? তাহলে এই 7 দিন এইভাবে কমলো, 7 দিন কমে 30 দিন হলো। তো দিস ইজ দ্য নিউ সাইকেল 30 ডেজ, তার মানে 12টি সাইকেল হয়ে গেল। 37 ডেজ কমিয়ে 30 ডেজ কোত্থেকে আসলো, এটা আমরা ডিসিশন নিয়ে আমরা কমিয়ে ধরলাম যে এখন থেকে আমরা 37 ডেজে কমপ্লিট করব না, 30 ডেজে কমপ্লিট করব। তাহলে 7 দিন আমাদের কমাতে হবে, কোথায় কমাবো সেগুলি আমাদের ডিসিশন মেকিং এর বিষয়, আমাদের দেখতে হবে কোথায় কোথায় স্কোপ রয়েছে, সেই সব জায়গাতে আমরা কমাতে পারবো। এবং এগুলি মূলত দরকার হয় ইন ম্যানুফ্যাকচারিং ফার্ম, গার্মেন্টস, নিটিং ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং যত আছে, ফার্মাসিউটিক্যালস, কেমিক্যালস, অল ম্যানুফ্যাকচারিং ফার্ম দে আর ফলোইং দ্য সাইকেল, এবং এই প্র্যাকটিসগুলি তারা বেশি করে থাকে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ, আমরা অন্য চ্যাপ্টারে যেতে পারি যদি এখানে কোনো প্রশ্ন না থাকে।
এখানে আমরা গত ক্লাসে যা পড়লাম এবং আজকে যা আলাপ করলাম এগুলোই। কি করলাম? ডেফিনেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল টার্মিনোলজি, তারপরে টার্মিনোলজির মধ্যে অনেকগুলি ডেফিনেশন পড়েছি আমরা, আর ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা তো আজকে দেখালাম। এরপরে তাহলে আমরা যে চ্যাপ্টারে যাব, নেম অফ দ্য চ্যাপ্টার ইজ রিস্ক রিটার্ন। তো আমরা শেষ করেছি আগে, তাই না? জি স্যার। আজকে হলো কস্ট অফ ক্যাপিটাল, এটা শুরু করি। এটা তো পড়িনি। না স্যার। কস্ট অফ ক্যাপিটাল এন্ড রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটা সম্পর্কে কিছু আইডিয়া নিব আমরা। কস্ট অফ জি না স্যার, সরি। তো কস্ট অফ ক্যাপিটাল এন্ড রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটা কত নাম্বার পেজ স্যার? এটা বইয়ের কত নম্বর দেখেন? আসলে 47 স্যার। 11, চ্যাপ্টার 11, 449 পেজ নাম্বার। তো এখানে দুইটা বিষয় বোঝার প্রথমেই, সেটি হলো হোয়াট ডু মিন বাই কস্ট অফ ক্যাপিটাল এন্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তো প্রথমেই আমরা দেখব কস্ট অফ ক্যাপিটাল কি। এটি তো নরমালি আমরা বুঝে থাকি, কস্ট অফ ক্যাপিটালের কস্ট, এটা হয়তো সবাই জেনারেলি আমরা এভাবে বুঝে থাকি, কিন্তু এটার ইন ডেপথ মিনিংটা কি। সাপোজ ইউ ওয়ান্ট টু ফাইন্যান্স ইন এ কোম্পানি। ফাইন্যান্স বলতে হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস অফ রেজিং ক্যাপিটাল, কোন কোন সোর্স থেকে আপনি ক্যাপিটাল কালেক্ট করবেন। তো আমরা ধরে নিলাম ইউ হ্যাভ 3 সোর্সেস, 3টা সোর্স থেকে আমরা কালেক্ট করব। একটা হলো আমরা ব্যাংক থেকে লোন নিব, ব্যাংক লোন। আরেকটি সোর্স হলো আমরা শেয়ার ইস্যু করব, এটাকে বলে ইকুইটি। ঠিক আছে? এখন ইকুইটির মধ্যে আবার দুই রকমের শেয়ার রয়েছে, প্রেফার্ড স্টক, কমন স্টক। তাহলে ওভারঅল কয়টা সোর্স হলো? 3টা। কি কি? একটি হলো ডেট, মানে ব্যাংক লোন যেটি বললাম, একটি হলো প্রেফার্ড স্টক, আর একটি হলো কমন স্টক। সরি স্যার, কমন স্টক। তো একটিকে আমরা বললাম ডেট, আর একটিকে বললাম প্রেফার্ড স্টক, আর একটি হলো কমন স্টক। এগুলি কি? ক্যাপিটাল। সোর্সেস অফ ক্যাপিটাল। আপনারা তো দেখতে পাচ্ছেন না আমি লিখছি যে? জি স্যার। ওকে, স্যার আমি যেগুলি বলছি এগুলি লিখে দিচ্ছি যাতে বোঝার সুবিধা হয়। জি স্যার, সুবিধা হয় স্যার। তো এই সোর্সেস অফ ক্যাপিটাল আমরা 3টা বললাম, ডেট, এগুলি প্রেফার্ড স্টক, একটি কমন স্টক। ডেট বলতে কি বুঝি আমরা? এটা কিন্তু সবাই ডেট বলবেন, আবার ডেবিট বলবেন না, ঠিক আছে? এটাকে বলবেন ডেট। বিটা বলবেন এটা না। তো ঋণ না স্যার? জি, অনেকে আবার ভুল করে, তো এই জন্য বলে দিলাম, যেহেতু আপনারা প্রিন্সিপালস অফ ডেট ফাইন্যান্স না তো স্যার? আগে এগুলি নাও শুনতে পারেন। এটাকে আমরা কিভাবে পড়বো? ডেট। বুঝছেন? ওই যে প্রেজেন্টেশনের সময় একজনে বললেন, ওই যে বলে দিলাম না যে এই যে এই শব্দটা পড়েছিল, ডিভার্ট। এটা কি কি বলে দিছিলাম? ডেবু। বলেন তো কি এটা? ডেবু। ডিভার। তো এই ডেবু হলো ফার্স্ট টাইম অ্যাপিয়ারেন্স অফ এনি সিকিউরিটি ইন দ্য মার্কেট, ফার্স্ট টাইম ট্রেডিং। আচ্ছা, তো ওইটা গেল। তো আমরা এখানে ওই একই ভাবে এটাকে কি বলবো? ডিইবিটি কে কি বলবো? ডেট। ডেট। এখন কেউ আবার কনফিউজড হবেন যে আমরা তো ইয়ে করি,
ডেট টিপে আছে ডেট লিখি না, জি এটা দুইটা কিন্তু আলাদা হবে। জি স্যার এটা হলো ডেট আর ওইটা হলো ডেট। Date, এটা পার্থক্যটা আবার বলে দিলাম, দুইটা আবার এক করে ফেলবেন না। এটা হলো ডেট আর ওইটা হলো ডেট, তো দুইটা আবার একভাবে পড়া যাবে না। তো উই আর টকিং অ্যাবাউট ডেট। তো দিস ডেট মিনস the third party loan. When we raise fund from bank or through bond or through debenture, this is called debt. Is it clear? বুঝছেন? তাহলে cost of debt কি হবে? Is the interest rate of the security. ডেটের কস্ট বলতে কি বোঝায়? interest rate of security ইন্টারেস্ট রেট অফ দ্য সিকিউরিটি। তার মানে যদি ব্যাংক লোন হয়, ব্যাংক লোনের যে ইন্টারেস্ট রেট, দ্যাট ইজ দ্য কস্ট অফ ডেট। ওকে, জি স্যার লোন নিলাম কত রেটে? আচ্ছা ধরলাম 9%, তাহলে কস্ট অফ ডেট কত? 9%। 9%। আচ্ছা, এটা হলো বিফোর ট্যাক্স। আফটার ট্যাক্স ক্যালকুলেট করলে আবার একটু কমবে। তো এটা হলো কস্ট অফ ডেট। এখন আবার একইভাবে কস্ট অফ প্রেফার্ড স্টক, cost of preferred stock is the কি এটি? এখানে তার ইন্টারেস্ট নাই, এটি হলো ডিভিডেন্ড রেট। ডিভিডেন্ড রেট, cost of preferred stock is the dividend rate. বুঝছেন জি স্যার কত রেটে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে? এখন এখানে একটু বলে রাখি যারা নাও জানতে পারেন, প্রেফার্ড স্টক কমন স্টকের মধ্যে ডিফারেন্স কি? If you purchase preferred stock, then you are getting fixed rate of dividend, and if you purchase common stock, then the rate is not fixed. It may vary, বাড়তেও পারে, কমতেও পারে, আবার নাও পেতে পারে। এটি হলো কমন স্টক। তাহলে কমন স্টকের কস্ট কি বলেন? কমন স্টকের কস্ট হলো, এটাকেও বলে ডিভিডেন্ড। ওখানেও ডিভিডেন্ড, এখানেও ডিভিডেন্ড, ওইটা ফিক্সড আর এটা ফিক্সড না। তো এখন এই যে এক্সাম্পল হিসেবে বললাম যে ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে আমরা ক্যাপিটাল কালেক্ট করব। এখন এক এক সোর্সের কস্ট এক এক রকম। তো এখন আমরা এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সোর্সের কস্ট, এগুলি হলো এক একটা কস্ট অফ ফান্ড। এটাকে কি বললে? কস্ট অফ ফান্ড। কস্ট অফ ফান্ড আলাদা আলাদা যখন বলবো এগুলি এক একটি কস্ট অফ ফান্ড। বুঝছেন? জি স্যার আচ্ছা, এখন কোম্পানি তো ক্যাপিটাল রেজ করলো ফ্রম ডিফারেন্ট সোর্সেস। এখানে আমরা তিনটি সোর্সের কথা বলেছি। এখন কোম্পানি যখন টোটাল অ্যাভারেজ কস্ট ক্যালকুলেট করবে, এই যে তিনটা সোর্সের অ্যাভারেজ কস্ট কত, সেটাকে আমরা কি বলবো? অ্যাভারেজ কস্ট ইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল। অ্যাভারেজ কস্ট বলতে ওই যে তিনটি কস্ট অফ ফান্ড রয়েছে, এগুলিকে অ্যাভারেজ করলে আমরা যে কস্টটি পাবো সেটি হলো কস্ট অফ ক্যাপিটাল। তাহলে কস্ট অফ ক্যাপিটালকে যদি ডিফাইন করি, it is the minimum acceptable rate of return on investment, এটা বলতে পারি। and it is
is the আগে যেটা বলেছি, it is the average cost of all sources of financing. তাহলে কস্ট অফ ক্যাপিটাল বোঝা গেল? কস্ট অফ ক্যাপিটাল বুঝছেন? না বুঝলে বলেন। The minimum acceptable rate of return from investment. আচ্ছা, এই ফার্স্ট লাইনটা না বুঝলে ওটা বলবো আবার। পরের লাইনটা তো বুঝছেন, ইট ইজ দ্য অ্যাভারেজ কস্ট অফ অল সোর্সেস অফ ফাইন্যান্সিং। Yes, sir. হুম, This average cost of all sources. ঘর আর কি। ওইটা তো বুঝছেন। Cost of return. এই যে তিনটা বললাম আলাদা, এগুলির অ্যাভারেজ। এটাই এই যে উপরের লাইনটা আমরা এখানে যেটি বললাম যে কস্ট অফ ক্যাপিটাল। ওকে, Yes, sir. আচ্ছা তাহলে এবারে দেখি রিকোয়ার্ড রেট। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আচ্ছা, আপনি যে এখানে এক্সাম্পলটা বললাম যে আমরা কোন কোন সোর্স থেকে কালেক্ট করলাম, ব্যাংক থেকে লোন নিলাম, তারপরে ডিভিডেন্ড, এই প্রেফার্ড স্টক থেকে, কমন স্টক থেকে, এই যে টোটাল ক্যাপিটাল ধরলাম আমরা 1 লাখ। তো এখন এই 1 লাখ টাকা এটা আমরা কি করব? ইনভেস্ট করব। ব্যাংক থেকে লোন নিয়ে আমরা কি করব? এই টাকা বিজনেসে ইনভেস্ট করতে হবে না? বিজনেস না করলে ব্যাংক থেকে লোন নিয়ে কি করব? ব্যাংক থেকে লোন নিয়ে মানুষ টাকা কি করে? বিজনেসে। শুনতে পাচ্ছেন? হুম, জি স্যার। আচ্ছা, ব্যাংক থেকে লোন নিলাম কত পার্সেন্ট রেটে বলছিলাম, বলেন তো উদাহরণ হিসেবে। 9%। 9%। 9%। আচ্ছা, 9% বলছিলাম, লিখে দিলাম পাশে। তো এখন এই 9%-এ ব্যাংক থেকে লোন নিলাম। 9% নিয়ে এই টাকা, মনে করেন 1 লাখ টাকা লোন নিলাম, এই টাকা যে ইনভেস্ট করব, সেখান থেকে তো আমার বিজনেস করে আমার একটা রিকোয়ারমেন্ট আছে যে আমার এখান থেকে রিটার্ন কত পার্সেন্ট পেতে হবে, কারণ ব্যাংকের লোনের ইন্টারেস্ট তো আবার পেমেন্ট করতে হবে। তো এখন আপনি বলেন বিজনেস থেকে আপনার রিটার্ন রিকোয়ারমেন্ট কত? কত না হলে আপনার চলবে না? কত রিকোয়ারমেন্ট আপনার? ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নিলেন 9% রেটে, এবং এই টাকা যখন বিজনেসে ইনভেস্ট করলেন, সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট কত? আপনি কত চাচ্ছেন যে এর নিচে ইনভেস্ট করব না আমি? বলেন। কমপক্ষে ক্যাপিটাল এবং কথা বুঝেন নাই? ব্যাংক থেকে লোন নিয়েছেন কত? 1 লাখ। 1 লাখ। কত পার্সেন্ট রেটে? 9%। 9% রেটে। এই টাকা কি করবেন? বিজনেস করবেন। জি। বিজনেসে ইনভেস্ট করবেন। এখন ইনভেস্ট করলে সেখান থেকে তো আপনার রিটার্ন আসবে। জি স্যার। কত পার্সেন্ট আপনার চাই? হাউ মাচ ইউ রিকোয়ার? যে আপনার আমি চাই এর নিচে হলে আমি বিজনেস করব না, সেটা কত পার্সেন্ট? সেটা স্যার ক্যাপিটাল, তার সাথে ব্যাংকের লোনটা যোগ করে, তার সাথে আরো কতটুকু আমি লাভ রাখতে চাই সেটা যোগ করে স্যার। আচ্ছা, ধরলাম প্রথম বছর লাভ হবে না, তাহলে কত পার্সেন্ট হলে আপনি তাহলে ইনভেস্ট করবেন? 1,09,000 স্যার। প্রথম বছর আপনার ধরলাম লাভ করবেন না, আপনি বিজনেসের শুরুতেই তো লাভ হয় না। জি স্যার। তাহলে কত পার্সেন্ট রিটার্ন আপনি পেলে আপনি ইনভেস্ট করবেন? কত পার্সেন্ট? হলো স্যার ব্যাংকে 1 লাখের উপরে দিবেন কত বছর শেষে? 9,000 স্যার। 9,000, মানে 9% দিবেন, তাই তো? তাহলে বিজনেস থেকে আপনার ইনকাম যদি 9,000 না হয়, তাহলে ব্যাংকে দিতে পারবেন? পারবো না স্যার। তাহলে মিনিমাম রিকোয়ারমেন্ট কত? 9%, স্যার। তাই না?
জি তাহলে দ্যাট ইজ দ্য জি রিকোয়ার্ড রেট অফ 9% রিটার্ন। স্যার। এটাই হলো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তার মানে আপনি এর নিচে হলে আপনি ইনভেস্ট করবেন না, করলে তো আপনার লস, ব্যাংকের টাকা পেমেন্ট করবেন কিভাবে? তাহলে রিকোয়ার্ড রেটটা কি? It is the rate the investor must earn from his or her investment. The investor must earn from his or her investment. That is the required rate. যার নিচে হলে সে ইনভেস্ট করতে পারে না। That is the required rate. ওকে, বুঝছেন এবার? জি স্যার। তাহলে রিকোয়ার্ড রেটটা কি? মিনিমাম রিকোয়ারমেন্ট রেট। The rate the investor মাস্ট আর্ন। must earn. এটা তো মাস্ট আর্ন করতেই হবে, এর নিচে হলে তো সে ইনভেস্টমেন্টে যাবে না, তাই না? তার মানে it is the জি স্যার। rate the investor must earn from their investment. The rate the investor must earn from It is the the investment. minimum acceptable rate of return. It is the minimum acceptable rate of return. কেন বললাম মিনিমাম? এর নিচে হলে হবে না। তার মানে কি মিনিমাম তো এটা? সে পারবে না। এর নিচে হলে আমি বিজনেস পারবো না, কারণ আমি তো লসে, তো ব্যাংকের লোন কি পকেট থেকে দিব? তাহলে তো আমার এর নিচে করলে হবে না। ইট ইজ দ্য মিনিমাম অ্যাকসেপ্টেবল রেট। এখন উপরের ওই লাইনটা দেখেন, ওইখানে কি বলেছিলাম? ইট ইজ দ্য মিনিমাম অ্যাকসেপ্টেবল রেট অফ রিটার্ন ফ্রম ইনভেস্টমেন্ট। আচ্ছা, তাহলে কস্ট অফ ক্যাপিটাল এবং রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এবারে আসেন। বোথ আর সেম, বোথ আর সেম, বাট পার্সপেক্টিভ ইজ ডিফারেন্ট। পার্সপেক্টিভ ডিফারেন্ট কেন? আপনি যখন ব্যাংক থেকে লোন নিয়েছেন তখন আপনি কি ফাইন্যান্স করেছেন, তখন আমরা বলেছি কি কস্ট অফ ক্যাপিটাল। আর যখন আপনি ইনভেস্ট করেছেন তখন আপনি ইনভেস্টর, তখন বলবেন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, বাট রেট ইজ সেম। এখন বুঝছেন কিনা বলেন? বুঝেন নাই কে? বুঝেন নাই এমন কেউ আছেন? হুম? এটা না বুঝলে কিন্তু পরবর্তী অন্যান্য ফাইন্যান্সের কোর্স বোঝা যাবে না, জন্য এটা বোঝা জরুরি। এটাই হলো প্রিন্সিপালস। সবাই কানেক্টেড আছেন না? জি স্যার। জি স্যার। রিয়াদ হোসেন আছেন? থাকি না, ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, স্যার আমি আছি স্যার। ওকে ফাইন। তুহিন সাহেব বুঝছেন? স্যার বুঝছি, কিন্তু আফসা আফসা স্যার, পুরাটা তো স্যার মাথায় ঢুকতেছে না। তারপর আফসা আফসা যতটুকু বুঝি, পরে আফসা আবার কেন? ভিডিওটা দেখে নিতে হবে। ক্লিয়ারলি লেখা আছে তো, আফসা বুঝবেন কেন? স্যার লেখা ক্লিয়ারলি আছে স্যার, আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম স্যার। ও আচ্ছা, তাহলে আপনি পরে আবার স্যার এটা দেখে নেবেন। এইচডি পুরা স্যার, আমি পুরো ক্লিয়ার দেখছি।
স্যার নেটওয়ার্ক দেখতেছি ক্লিয়ার, কিন্তু স্যার কথাবার্তা আপনি গুলা যেভাবে কিছুক্ষণ এখানে পর দেখাইছেন গোলা হয়ে পুরো যায়। এইচডি স্যার। জুনায়েদ সাহেব বুঝছেন? বুঝলে ফাইন, আমরা আজকে এ পর্যন্ত রাখবো। আর কোশ্চেন থাকলে বলতে পারেন, না বুঝলে বলতে পারেন। পরবর্তীতে আমরা আগামী ক্লাসে বাকিটা আলাপ করব। স্যার আর কয়টা চ্যাপ্টার আছে স্যার? এইটা শেষ হলে শেষ। এটা কি ছিল? আচ্ছা, আগামী ক্লাসে আলহামদুলিল্লাহ। শেষ করে এরপরে আমরা রিভাইস রিভিউ এগুলি করব। তাহলে স্যার আমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে 3টা স্যার। রিস্ক রিটার্ন, হ্যাঁ ফার্স্ট অফ ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল, হ্যাঁ। 3টা। আরো সময় থাকলে এর আমরা আগের চ্যাপ্টার যেটা করে নিতে না না স্যার, আর বাড়ায়েন না স্যার। আরো সময় থাকলে আপনারা চাইলে আরো পড়বো, সমস্যা না নেই। স্যার, না স্যার, না স্যার। স্যার আর ক্লাস পাবো তো একটা স্যার। একটা না 2টা পাবো স্যার তাহলে নেক্সট ক্লাসে স্যার অ্যাসাইনমেন্টটা দিয়ে দিন স্যার, ইনশাআল্লাহ, মনে করেন। ইনশাআল্লাহ স্যার। ওকে। যারা নেটওয়ার্কের কারণে শুনতে পাননি তারা ভিডিওটা আপলোড করে দিলে আবার দেখে নিন, ঠিক আছে? এটা পুরোটাই জি স্যার। এক্সপ্লেইন করা আছে, এখানে লেখা আছে। এটি শুনলেই আশা করি বুঝে ফেলবেন ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। স্যার আমরা মনে হয় আরো 2টা ক্লাস পাবো স্যার। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে 25 তারিখের আগে আরো 2টা পাওয়ার কথা। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। ওকে, তাহলে আজকে শেষ করি। বেস্ট অফ জি লাক। স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।